আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি আশিক তমাল, নাজদিন নাসিদুল্লাহ। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, 1 মাসের মধ্যেই শিশু রামিসার খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। ত্রিশালে এক অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, যারা অরাজকতা তৈরি করতে চায় তারা 5 অগাস্টের পলাতক শক্তির সাথে যোগাযোগ রাখছে। ময়মনসিংহ থেকে শাহনেওয়াজ বাবলু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল ইসলাম তুহিন। গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করতে ৪৫ বছর আগে খাল খননে ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাবার দেখানো পথে সেই খালের প্রাণ ফেরাতে এবার এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল থেকেই ময়মনসিংহে বৃষ্টি আর রোদের খেলা। এই বৈরী আবহাওয়াতেই কর্মসূচিস্থলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। দুপুরের পর লাল সবুজের বাসে ত্রিশালের বৈলরে আসেন প্রধানমন্ত্রী। কোদাল হাতে খাল কেটে উদ্বোধন করেন কর্মসূচির। পরে যোগ দেন উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে। বলেন, দেশের মানুষ এখন ভাগ্যের পরিবর্তন চায়, এজন্য ২০ কোটি মানুষের হাতকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বললেন উপকারটা আপনাদের হবে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা কার হবে? সাধারণ খেটে খাওয়া মানুষই তো। তারেক রহমান অভিযোগ করেন, দেশে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তারা 5 আগস্টের পলাতক শক্তির সাথে গোপনে যোগাযোগ রাখছে। দেশবাসীকে আহ্বান জানান সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। জলাবদ্ধতা নিরসন, কৃষির উন্নয়ন, পরিবেশ রক্ষায় সরকারের যে অঙ্গীকার, তার অন্যতম খাল খনন কর্মসূচি, যার অংশ হিসাবে নিজ হাতে দেশের বিভিন্ন অঞ্চলে খাল খননে নামছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, দীর্ঘদিন নাব্যতা হারানো এই খালগুলো এর মধ্য দিয়ে যেমন পানির প্রবাহ ফিরবে, তেমনি পুনরুদ্ধার হবে। আর এই উদ্যোগ বাস্তবায়িত হলে বদলে যাবে গ্রামীণ পরিবেশ তথা জনজীবন। পরে ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী জাতীয় কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। দীর্ঘ সময় পর রাষ্ট্রীয়ভাবে কাজী নজরুলের জন্মজয়ন্তীতে এত বড় আয়োজন করা হলো। সেখানেও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ। জানান, আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে সরকার। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না, এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জেলার দিনের শেষ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ময়মনসিংহ। পল্লবীতে নৃশংসতার শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। চলছে অভিযোগপত্র তৈরির কাজ। সবকিছু ঠিক থাকলে আদালতে দাখিল করা হতে পারে রোববার। নৃশংস ঘটনার পেরিয়েছে 4 দিন। এখনো পল্লবীতে রামিসাদের ভাড়া বাড়ির আশপাশে শোকাহত মানুষের আনাগোনা, যাদের অনেকেই নিজ সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। 10 বছর মাদ্রাসা যাওয়া আসা করে, সাথে সাথে আমরা দিয়ে আসতো। কারণটা আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবো, আমরা নিরাপত্তি বলেন, এই যে মাত্র আমার বাচ্চাটা দিয়ে আমি আবার এখানে আসছি। আমার বাচ্চার 1% ভরসা নেই, আতঙ্কের উপরে আমরা আছি। বাসার দরজায় কথা হলেও শোকে আকুল রামিসার বাবার সাথে চাইলেন কন্যার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি। জানালেন তার প্রাণপ্রিয় কন্যাকে কত আদরে মানুষ করেছিলেন। আমি আমার মেয়ের সুষ্ঠু বিচার চাই। আজকে পর্যন্ত আমি কোনো তথ্য পাইনি। মাঝখানে আইও এসেছিলেন, উনি বলেছেন যে দ্রুততার সাথে এটা সব কিছু করা হচ্ছে। আমার মেয়েদেরকে, আমার বড় মেয়েকেও আমি কখনো একা ছেড়ে দিইনি। আলোচিত এই ধর্ষণ ও শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে, রোববার দেওয়া হতে পারে চার্জশিট। আর মিরপুরের উপপুলিশ কমিশনার বলেছেন, খুনির রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় সুষ্ঠু বিচারে বাধা হতে পারে না। সরকারের যে টাইমলাইন আমাদেরকে বেঁধে দিয়েছেন, সেই টাইমলাইনের মধ্যেই আমরা ইনশাল্লাহ
সক্ষম হব। বিভিন্ন ধরনের পোস্টারে দেখা যায়, এটা আসলে আমরা তো করতেছি মামলা তদন্ত, এইগুলা কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নারী শিশু নির্যাতন যেন নীরব মহামারীতে রূপ নিয়েছে। শুধু মানবাধিকার সংস্থাই নয়, খোদ পুলিশের তথ্য বলছে এমন কথা। গড়ে মাসে ধর্ষণ সহ নির্যাতনের শিকার হচ্ছে অন্তত ৭৬ শিশু। এদের অনেকেই হত্যা করা হচ্ছে। সমাজবিদরা বলছেন বিচার কাজের ধীর গতির কারণেই বারবারই ঘটছে এসব ঘটনা। রিপোর্ট করেছেন হিরণ খান। একে অন্যের সহযোগিতা করা, রোগে শোকে এগিয়ে আসা কিংবা ভালোবাসা মমতায় পাশে থাকা, এমন মানবীয় গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটে প্রতিদিন, প্রতিক্ষণ। কিন্তু এসবের বাইরে কিছু মানুষ ধারণ করে চরম কদর্য আর নৃশংস মানসিকতার, যারা শিশু ও নারীদের দেখে সম্ভাব্য শিকার হিসেবে। সমাজে এমন ঘৃণ্য মানসিকতার পশুরূপী মানুষ আছে, তার প্রমাণ মেলে সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনায়। অনেকেই বলছেন এমন ঘটনা নীরব মহামারী পর্যায়ে পৌঁছেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী রাজধানীতে গেল 4 মাসে শিশু ধর্ষণ সংক্রান্ত নির্যাতনের অভিযোগ এসেছে 60টি। মোট নির্যাতনের সংখ্যা 177টি। আর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে প্রায় 1.5 বছরে শিশু হত্যা হয়েছে 522টি। এই সময়ে ধর্ষণ সহ চরম নৃশংসতার শিকার হয়েছে 1223 শিশু। গড়ে মাসে ধর্ষণ সহ নির্যাতনের শিকার হয়েছে 76 শিশু। এই ঘটনাগুলো কমার কোনো লক্ষণ দৃশ্যমান নয়, বরং 1 মাসের তুলনায় পরের মাসে সংখ্যা বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর হাফিজ বলছেন, সমাজে মানুষে মানুষে বিচ্ছিন্নতা তৈরি করছে এক ধরনের বিকৃতি। চরম ভোগবাদী এই সমাজে হারিয়ে যাচ্ছে মানবীয় গুণাবলী। আমরা ওই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, মানবিক এই বিষয়গুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যে কারণে এখন আমাদের মধ্যে এই যে মানবিক আচরণ যদি না থাকে, আমার মধ্যে আসবে পাশবিক আচরণ। যে পাশবিক আচরণ আমরা এখন লক্ষ্য করছি। এখন আমরা হয়ে গেছি কিন্তু আত্মকেন্দ্রিক, বস্তুকেন্দ্রিক, আমাকে নিয়ে আমি চিন্তা করছি। এই সমাজ বিশ্লেষক দুষলেন আইন প্রয়োগকারী সংস্থার অবহেলাকেও। তিনি বলছেন, প্রয়োজন অনুযায়ী আইনের সংস্কার করতে হবে, একই সাথে হ্রাস টানতে হবে মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের। আইন শৃঙ্খলা বাহিনী সহ যে এলিট ফোর্সগুলো আছে, সেগুলো আমাদের সমাজের উপর যেভাবে নিয়ন্ত্রণ করার কথা, মনে হচ্ছে এই নিয়ন্ত্রণের অনেক দুর্বলতা বিদ্যমান বা নিয়ন্ত্রণ সেই মাত্রায় নাই। ডিএমপির মুখপাত্র এ প্রসঙ্গে জানালেন, শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয় এই পরিস্থিতি বদলানোর, দরকার ব্যক্তি পর্যায়ে সহযোগিতা। প্রত্যেকটা ব্যক্তিকেই শিশুর প্রতি সংবেদনশীল হতে হবে এবং প্রত্যেকটা শিশুকে তার নিজের বাচ্চা মনে করে সেই ফিলিংসটা যদি তার ভিতরে আসে, তবে হয়তো নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা পাবে। এক্ষেত্রে পরিবারের ভূমিকার উপর জোর দিলেন আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজবিদরা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে গত 8 বছরে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার 469 শিশু, যাদের মধ্যে 12 বছরের নিচে 422 জন। তাদের 80% বাবা মাই কর্মজীবী। চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের এক জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। গেল 2 দিনে চট্টগ্রামে পাশবিকতার শিকার হয় 5 শিশু। এদের মধ্যে বাকুলিয়া, বায়েজিত ও চাঁদগাঁও এলাকা থেকে আসা 3 শিশুকে রাখা হয় চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। 3 শিশুরই বয়স 12 বছরের কম। তাদের মা কাজ করেন গার্মেন্টসে, বাবা রিকশা চালক বা নানা পেশায় জড়িত। ফলে দিনের বেশিরভাগ সময় একা থাকায় সহজে ধর্ষণ বা নিপীড়নের শিকার হয়
এসব শিশু। 2017 থেকে 24 সাল পর্যন্ত চট্টগ্রামের ধর্ষণ বা ধর্ষণ চেষ্টায় শিকার 12 বছরের নিচে শিশুদের নিয়ে জরিপ চালান ওসিসির তত্ত্বাবধায়ক রেশমা শারমিন। তার তথ্য, পাশবিকতার শিকার হয়ে শিশু ভর্তি হয় 469 জন। এর মধ্যে 12 বছরের কম 422 জন। এদের 80% শিশুরই বাবা মা উভয়ই কর্মজীবী। 80% শিশুই নির্যাতনের শিকার হয় প্রতিবেশীর দ্বারা। আমাদের গবেষণাতে আমরা যেটা দেখেছি যে মোর দেন 80% বাচ্চাদের মারা হচ্ছে কোথাও না কোথাও জব করে, ওয়ার্কিং লেডি এক কথায়। হ্যাঁ, তো এই ওয়ার্কিং লেডিদের বাচ্চারাই তাদের অনুপস্থিতিতে যে সময়টাতে তারা বাচ্চাকে কোথাও না কোথাও রেখে যাচ্ছে। তো আমরা বেশিরভাগ পাচ্ছি যে ধরুন গার্মেন্টস ওয়ার্কার, দেখা যাচ্ছে যে সে তার বাচ্চাটাকে পাশের বাসার কারো কাছে অল্প একটু টাকা 20 টাকা 30 টাকা ডেইলি দিয়ে তারা বাচ্চাটাকে রেখে যায়, এবং ওই সময়টাতে দেখা যাচ্ছে বাচ্চা কারো না কারো, বিশেষ করে আমরা পেয়েছি যে একদম 80%-এর উপরে হচ্ছে নেইবার, প্রতিবেশী, হয়তো যার কাছে রাখতে দিয়েছে তার বাসায় বা তার পাশের বাসায় কেউ না কেউ বাচ্চাটাকে এভাবে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। বিষয়টিকে উদ্বেগজনক বলছেন সিটি মেয়রও। ঘোষণা দেন কর্মজীবীদের সন্তানের জন্য ডে কেয়ার নির্মাণের। একই সাথে গার্মেন্টস মালিকদেরও আহ্বান জানান ডে কেয়ার চালুর। প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায়, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ, আমি আপনাদের কথা দিচ্ছি। নির্যাতনের শিকার শিশু ও তাদের স্বজনদের কাউন্সেলিং সেবা জরুরি বলছেন হাসপাতালের পরিচালক। বাচ্চাদের সাইকো ট্রমা থেকে বাচ্চাদের বয়স তো কম, তারা তো এই জিনিসগুলো বুঝতেছে না। মাদের মানে প্যারেন্টস, তারা যারা আত্মীয় বাবা মা, এদের ট্রমার জন্য আমরা মোটিভেশন করতেছি। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে শনিবারও চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। দাবি জানান শিশু সুরক্ষার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। হামে 24 ঘন্টায় প্রাণ গেছে 13 জনের। এই নিয়ে 500 ছাড়ালো প্রাণহানি। একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে 2132 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, যতদিন পর্যন্ত একটি শিশু টিকার বাইরে থাকবে ততদিন কর্মসূচি চলবে। হাম ও এর উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় নতুন করে প্রাণ গেছে আরও 13 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 86 জন এবং সন্দেহজনক হামে 426 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ রোগে মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। জানান, বর্তমানে রোগীর সংখ্যা খুব একটা বাড়ছে না, আবার কমছেও না, যা স্থিতিশীলতার ভালো লক্ষণ। রোগীর সংখ্যা কিন্তু খুব একটা জাম্প দিচ্ছে না, খুব একটা নিচে আসতেছে। যেমন গতকাল রোগীর সংখ্যা আগের দিনের চাইতে 200 কম ছিল। এটি যে ডাক্তারদের মধ্যে এটা একটা ভালো সাইন ভাইরাসের, যে একবার 1400, আবার 1200, আবার 900, যে 900 থেকে 1200 ভিতরে উঠানামা করতেছে। তা আমরা আশা করি বাই দ্য এন্ড অফ দ্য ক্রিয়েশন অফ অ্যান্টিবডি, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। টিকার ঘাটতি প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তদন্ত বা বিচার প্রক্রিয়ার চেয়ে এখন শিশুদের জীবন বাঁচানোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো। এর আগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের পক্ষ থেকে হামের চিকিৎসার জন্য 11 সেট ভেন্টিলেটর ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ঈদযাত্রার প্রথম দিনে রেলে ছিল স্বস্তি। কমলাপুর থেকে প্রায় সবকটি ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। কর্তৃপক্ষের আশা, এবার ঈদে হবে না শিডিউল বিপর্যয়। টিকিট পাওয়া সহজ ছিল না, অনলাইনে টিকিট পেতে হয়েছে নানা কৌশলে।
কেননা ঈদ বলে কথা, ফিরতেই হবে যে আপন নিরে। কষ্টে পাওয়া টিকিটে ঘরে ফেরার স্বস্তি দেখা গেল যাত্রীদের চোখে মুখে। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশন থেকে যাওয়া প্রায় সবকটি ট্রেনেই দেখা গেছে বাড়তি চাপ। রোববার এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কেননা শুরু হবে ঈদের সরকারি ছুটি। ভালোই লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। অনেকদিন পরে ঈদে যাচ্ছি বাড়িতে। বাপের বাড়িতে যাইতেছি 4 বছর পরে প্রথম ঈদ করতেছি বাপের বাড়িতে। তো অন্যরকম স্বাভাবিক, সবার সাথে দেখা হবে, ভাই বোনেরা সবাই একসাথে হবে অনেকদিন পরে। প্রথম দিন ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় হয়নি, ছিল না ছাদে ভ্রমণ করার প্রবণতাও। এখন পর্যন্ত যেটা ভালো দিক রেলওয়ে, সেটা হচ্ছে ট্রেনটা টাইমলি যাচ্ছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের আমরা খবর পাই নাই। ঈদযাত্রার সার্বিক অবস্থা দেখতে কমলাপুর স্টেশনে যান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। আশা করেন শিডিউল বিপর্যয় ছাড়াই যাত্রীদের সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে পারবে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। ঈদযাত্রার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের প্রতিটি প্রবেশপথে রেলওয়ে পুলিশ, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঈদে বাড়ি ফেরা শুরু হতে না হতেই 7 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 17 জনের, আহত অন্তত 24 জন। এর মধ্যে কুষ্টিয়ায় নিহত হয়েছে নারী এবং শিশু সহ 6 জন। পুলিশ বলছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটেছে। সড়কে বেপরোয়া যানের দৌরাত্ম্য আর মৃত্যু যেন এক পথে হাঁটছে। শনিবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। কুষ্টিয়ার খোকসায় শিয়ালডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নারীসহ 3 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। এছাড়াও একই জেলার শিমুলিয়া এলাকায় 3 হুইলার চাপায় এক শিশুর প্রাণ গেছে। দূরত্ব যাতে লেগে বুঝছেন, সামনে গরুর গাড়ি দিতে মারি দিছে, মারি দেওয়ার পোল্ট্রি খায় 2-3 গোড়া খায় পুকুরের মধ্যে পড়ে গেছে। ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে আপনার মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টে অনেকে মারা গেছে আর অনেকে আপনার গুরুতর আহত হয়েছে। যশোরের রূপদিয়ায় ট্রাক, ভ্যান, ইজি বাইকে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ গেছে 3 জনের। জানা যায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান রূপদিয়া তেল পাম্প এলাকায় একটি ইজি বাইক ও ভ্যানকে চাপা দেয়। এতেই হয় হতাহতের ঘটনা। ওই গাড়ি এই তেল পাম্পের মধ্যে ডাইরেক্ট সুরানা যে এই পাম্পের দিকে ঢুকে গেছে, দিলে ওই গাড়ি তলে পড়েছে। ওই ইজি বাইক আর ভ্যান 4 জন জায়গায় মারা গেছে, 3 জন। আর আমার বাপ হসপিটালে আসতে আসতে মারা গেছে। এই মোড়টাই প্রত্যেক বছর প্রতি 6 মাস অন্তর অন্তর অ্যাক্সিডেন্ট ঘটে। এখানে কোনো গাড়িতে ব্রেক করে না, ব্রেকে পা দেয় না, না দেওয়ার 100 ওভার করে গাড়ি চলে যায়। ইতিমধ্যে আমরা এসে 2 জন লোক স্পট ডেড পেয়েছি। আমরা আমাদের বডি ব্যাগে ভরে ওখানে রেখেছি। আমরা পরবর্তীতে পুলিশের কাছে হ্যান্ডওভার করব। এছাড়াও নোয়াখালী, জয়পুরহাট ও চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 4 জন। মাফতুহা মিলি, চ্যানেল 24। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে কোরবানি পশুর হাট বসছে কাল। জেলা থেকে ব্যবসায়ীরা ঢাকামুখী। বিক্রেতাদের আশা প্রথম দিন থেকেই বাড়বে ক্রেতার ভিড়। এই যে দেখেন নায়ক আমির খান, দাম হচ্ছে মাত্র 25 লক্ষ টাকা। কালকে চেয়েছিলাম 30 লাখ। এভাবেই ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন বেনাপোল থেকে উট নিয়ে আসা একজন বিক্রেতা। গত বছর বিক্রি করতে না পারলেও এবার রাজধানীর তেজগাঁও পশুর হাটে 4টির মধ্যে 2টি উট ইতিমধ্যে বিক্রি হয়েছে। আর যে 2টা রয়েছে ওই 2টা নিয়েও কথাবার্তা চলতেছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর এই হাটে আমরা ভালো রেসপন্স দেখতেছি। আশা করি ইনশাল্লাহ এই 2টো বিক্রি হয়ে যাবে।
রোববার থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হলেও ক্রেতাদের সমাগম বাড়তে শুরু করেছে হাটগুলোতে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরাও হচ্ছেন ঢাকামুখী। গত বছর গাড়ি ভাড়া ছিল 18,000 টাকা, এই বছর 26,000 টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে। প্লাস সব খাবারের দাম বেশি, সেই অনুযায়ী এখন দাম পাবো কিনা সন্দেহ আছে আমাদের জন্য। আমরা মোট 2 গাড়ি গরু আনিছি, 2-1টা বেচাকেনা হয়েছে আর হওয়ার সম্ভাবনা সামনে আছে আর কি। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। ক্রেতারা বলছেন হাতে সময় থাকায় গত বছরের তুলনায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। 5 দিন বাকি, কিন্তু এখন যারা পাইকার তারাও গরু ছাড়ছে না, অপেক্ষা করছে ভালো দামের। আর আমরাও দেখছি যে আরো 2 দিন ঘুরে কেনা যায় কিনা। গরুর দাম একটু বেশি, এই আজকে প্রথম আসলাম। এবার রাজধানীতে পশুর হাট বসেছে 23টি, এর মধ্যে উত্তর সিটিতে 11টি আর দক্ষিণে 12টি। নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে হাটে ব্যাপারী ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছেন ইজারাদাররা। অতিরিক্ত ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি যাতে স্কুলের শিক্ষার্থী, স্কুল, কলেজ এবং পরিবার নিয়ে আসতেছে সবাই উট দেখার জন্য। রাত 3টা-4টা গভীর রাত পর্যন্ত এখানে লোকজনের প্রচুর সমাগম থাকে এবং বিশেষ করে এই উটের জন্য বেশি হয়েছে। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জমতে শুরু করেছে পশুর হাট। অনেকে হাট ঘুরে বাজার যাচাই বাছাইয়ে ব্যস্ত। কেউ কেউ পছন্দের গরু ছাগল কিনে বাড়ি ফিরছেন। দাম নিয়ে কেউ সন্তুষ্ট, আবার অনেকে বাড়তি দামের অভিযোগও করছেন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।